ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে দেখা গেল, তাহলে আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে কি আপনি যুক্ত হচ্ছেন? না, এটা বৈঠকও না, শিবিরের কোনো ব্যাপার নেই এখানে। যদি আমি বিধানসভায় এসেছি, আমার কতগুলো যে নথিপত্র দিতে হবে আমাদের, যা এখানে টেনশনের জন্য, তো সেই জায়গায় যদি আমায় সেই নথিগুলো নিতে হয় কিংবা কি আমায় দিতে হবে সেটা জানতে হয়, আমাকে তো একটা ঘরে বসতে হবে। সে ঘরটা নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে গিয়ে বসবো না, বিরোধী পক্ষের ঘরে গিয়েই বসবো। আমি তাই বসেছি। একটা বিষয় হচ্ছে যে আজকে আপনারা মন্তব্য করেছেন বাড়ি থেকে বেরোনোর পরে যে কালের নিয়মে সবাইকে অন্যভাবে যেটা আপনি সেখানে পা মিলাচ্ছেন। আজকে কি আমরা ধরে নিতে পারি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে সেখানে আপনি যেতে চলেছেন? না, আমি কালের নিয়মে চলতে হয় সকলকে, অন্য পথে যেতে হয় সেটা বলিনি। কিন্তু কালের নিয়মে যেখানে নিয়ে যায় পথ সেখানে যেতে হয়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। সুতরাং সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা যেখানে যেদিকে নিয়ে যাবে সময় বলে দেবে। আপনারাও দেখবেন, সবাই দেখবে, আমিও দেখব, আমাকেও কাল কোথায় নিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের একাংশের নেতারা বলছেন আপনি গতকালের ঘটনার প্রসঙ্গ তুলেছেন, আপনি মর্মাহত সে কথাও বলেছেন, কিন্তু তারা অভিযোগ করছেন যে আপনি কেন তাদের বাধা দিলেন না। আমি কাকে বাধা দেবো? আমার কাছে আসেইনি তো, ওরা আমার কাছে আসেইনি। আমার কাছে ঢুকলে তবে তো বাধা দেবো যে এই ঘরে ঢুকো না। তা আমি কোথা থেকে বাধা দেবো? কাদের বাধা দেবো? তাহলে যা আমি বলি, যা সিকিউরিটি রাখা, সেগুলো তো ওখানে রাখা থাকে, দলের পক্ষ থেকে রাখা থাকে। তাহলে তাদের বাধা দিলে তো তারাই দেবে। আমার ঘরেই তো ওরা ঢোকেনি, কেউ ঢোকেনি। বলছেন যে আপনার যে মান অভিমান মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যে আপনার মনঃক্ষুণ্ণ হয়েছেন, এই বিষয়গুলো আগে হতো না। কারণ আগে আপনার কাছে প্রচুর দপ্তর ছিল, আপনি বড় মন্ত্রিত্ব ছিলেন, সেই সময় ক্ষমতা ছিল, তখন আপনি আমি আবারও বলছি যে আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন, এবং এটা আমার বলার দরকার নেই। কুণালবাবু কি বলছেন সেটা নিয়ে আমার মতামত প্রকাশের কোনো জায়গা নেই। সেটা হচ্ছে যে আরেকটা বিষয়, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে গতকাল আপনি যেভাবে তৃণমূল ভবন ছেড়ে বেরিয়েছেন, সেই সময় আপনি দলের নেতাকর্মী, বিধায়ক বা দলের শীর্ষ নেতৃত্বকে যদি জানাতেন, তাহলে গোটা বিষয়টা তো অন্যরকম হতো। শীর্ষ নেতৃত্ব অর্থাৎ কারা যাদের বলছে, তারা কিন্তু ওখান থেকে আমাদের যে সহকর্মী ভাই ওখানে ছিলেন তাদের কুণালবাবুদের জানিয়েছে, তো সেখান থেকেই জানিয়েছে। আমি তখন সামনেই ছিলাম, এবং আমি ওখানে বসা, যদি তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়া এটা যেটা বলা হচ্ছে, আমি তড়িঘড়ি করে বেরোই না। আমি ওখানে যতক্ষণ প্রতিদিন থাকি, কালকে সেরকমই ছিলাম। আপনাদের অনেক সাংবাদিকও আমাকে দেখেছে, আমি ঘরে বসেছিলাম। আমি ওরা এসেছে বলে পালিয়ে চলে গেছি, তাড়াতাড়ি চলে গেছি তা কিন্তু আপনি তার আগেই বেরিয়ে যান, আপনার নির্দিষ্ট সময় বেরিয়ে যান, তারপরে ওরা আসেন। আমি না, তারপরে এসেছে তা না, ওরা অন্য দিকে ছিল বোধহয়, আমার ঘরে আসেনি। আমি যে ঘরে, আমাদের অফিস ঘরটা, সেই ঘরে আসি। আমার কোনো, আবারও বলেছে, এক কথা দুবার বলতে হয় নাকি? তুমি বুঝতেই পারো, আমি তো বাংলাই বলছি, কোনো ফরাসি বলছি না। তাহলে যোগদানের প্রশ্ন নয়। আমি যদি এখানে আমার কোনো কাজ করতে আসি, আমি কোথায় বসবো? নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে জায়গায় গিয়ে বসবো না, আমি তো বিরোধীদের জায়গায় গিয়েই বসবো। তো বিরোধী পক্ষের যে ঘর, সেখানে গিয়ে বসেছি, এতে যোগদানের কোনো ব্যাপার নেই। বলছেন যে আপনার ছেলে সৌরভ, তিনি আগেই গিয়েছিলেন ঋতব্রত শিবিরে, এবার আপনি যাবেন, সেই জন্যই করছেন। এর কোনো মানে নেই, এর কথার কোনো উত্তর হয় না। সৌরভ তো অনেক দিন আগে, বেশ কিছুদিন আগেই গেছে। কুণাল ঘোষ বিশ্বাস করবেন কি করবেন না তা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের অনেকেই জানে এবং অনেকেই বিশ্বাস করবেন হয়তো, এবং আমাদের এলাকায় গিয়ে, যেখানে আমি থাকি, সেখানে গিয়ে ছেলেদের জিজ্ঞেস করলেও জানতে পারবেন। কুণালবাবু যদি একটু খোঁজ খবর নেন তাহলে জানতে পারবেন। এর মধ্যে সৌরভ যে 22 তারিখে নভোটেলে গেছে, সেই নভোটেলে যাওয়ার পর থেকে আমি সৌরভের সাথে গতকালের আগে অবধি একটা কথা পলিটিক্স নিয়ে বলিনি। অর্থাৎ নভোটেলে কি আলোচনা হয়েছে, ওখানে কি হয়েছে, সেটা যেমন সৌরভকে আমি জিজ্ঞেস করিনি, তেমনি আমার ওখানে কি হয়েছে ভবনে না কালীঘাটে, তেমনি সৌরভকেও সেই কথা জানায়নি। আমি সেই জিনিসটা মেনে চলি, এবং সেখানে দাঁড়িয়ে সৌরভ কোথায় গেছে তার জন্য আমি যাব, সেটা ব্যাপার নয়। তাহলে তো আমি সেদিনই চলে যেতাম, সেটা নয়। তার স্বাধীন
তার মতামত আছে। 47 বছর বয়স সৌরভে, তো 47 বছর বয়সে তার নিজের সিদ্ধান্ত নিশ্চয়ই নেবার অধিকার আছে, এটা কুণালবাবু নিশ্চয়ই মনে করবে। সুতরাং এটা বলে কোনো লাভ নেই। তাহলে যাওয়ার পরেও কেন আমাকে রেখে দিলেন? আমি তো যেদিনকে নভোটেলে সৌরভ গিয়েছে আমি তৎক্ষণাৎ গিয়ে নেত্রীকে বলেছি যে আমাকে ছেড়ে দিন। নেত্রী আমাকে বলেছিলেন যে না, ও গেছে, ঠিক আছে, তুমি থাকো। তো আমি ছিলাম যেরকম বলেছিলেন। আপনি কি চন্দ্রিমা ভট্টাচার্যকে আমরা অ্যাক্টিভ রাজনীতিতে পাবো? তো দেখা যাক না, সবটাই অ্যাক্টিভ, সবটাই অ্যাক্টিভ। অ্যাকশনে না থাকলে হবে কি করে? দেখুন কি হচ্ছে। না, এর পরে কথা হয়নি। গতকাল উনি আমার যেরকম বলেছেন, অর্থমন্ত্রী থাকাকালীন বাজেট নিয়ে লিখতেন। হ্যাঁ, ওই যে গতকাল এই ঘটনাগুলোর পরে তিনি আমাকে ফোনে বলেছেন যে আমি হাতে তুলে দিলাম, মানে এই কিছু এমএলএরা যারা গেছিলেন তাদের হাতে আমি ভবনটা তুলে দিলাম। তো আমি ভবন তুলে দেবার কি? আমি তো জানি না, তারা আমার ঘরেই আসেনি, তাদের সাথে আমার দেখাও হয়নি। আমি বেরিয়ে গেছি, তারপরে তারা ওই ঘরে ঢুকেছে। সুতরাং আমার কাছে ভবন তুলে দেবার কোনো ব্যাপার নেই। সেটাইতেই তো আমি মর্মাহত হয়েছি, বেদনাহত হয়েছি যে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে। হয়তো আমার ব্যর্থতা, আমার কোনো অভিযোগ নেই, তাই জন্যই তো আমি পদত্যাগ করেছি। দিদি, আপনি যখন অর্থমন্ত্রী ছিলেন, সেই অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করার সময় সেই বাজেট কে লিখে দিত দিদি? কে লিখে দিত মন্ত্রগুপ্তি, বলে দেব না, কিন্তু এটা আমি নিজে এত কেউ লিখে দেয় না। এ তো অনেকে থাকে, সে আলোচনার মধ্যে দিয়ে সেটা হয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি জেনেছি, আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। প্রেস থেকে নিয়ে যখন সিকিউরিটি দিয়ে পৌঁছে দেওয়া হয় মন্ত্রীর বাড়ি, সেই আধিকারিকরা সেই দায়িত্ব পালন করে প্রেস থেকে নিয়ে এসে সারা রাত্রির হয়, আপনারা জানেন ছাপাটা সারা রাত্রির হয়, তার কারণ এটার অনেক সিক্রেসি বজায় রাখতে হয়। সেই সিক্রেসি বজায় রাখার মধ্যে আমিও ওয়ান অফ দ্য পার্সনস যে ও যার জানার কথা নয় আর কি। আমি যখন এসে দেয় আমাকে তখন আমি জানি, তার আগে জানি। আমি আবারও বলছি যে কোথায় কি আছি কি না আছি, আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি পদত্যাগ করেছি, সেই পদ থেকে, এবং যাবতীয় পদ থেকে পদত্যাগ করেছি। এমনকি যেগুলো ব্যাংকের আমি অথরাইজ সিগনেটারি ছিলাম, আমি সেই সমস্ত ব্যাংকের যেগুলো মানে তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে ব্যাংক অ্যাকাউন্ট অথবা রিলেটেড ব্যাংক অ্যাকাউন্ট, আমি যার যার অথরাইজ সিগনেটারি ছিলাম আমি সব থেকে রিজাইন করেছি। এবং ইসিআই এর কাছে আমি কন্ট্যাক্ট পারসন ছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দলের আমি কন্ট্যাক্ট পারসন ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ পূর্ব মুখ্যমন্ত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইসিআই এরও সেই জায়গা থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়েছি, সেটা আমি ইসিআই এর কাছে যথাসময় জানিয়েও দেব। আবার দলের সদস্যপদ গ্রহণ আর ছাড়ার ব্যাপার কোনো নেই, আমি দল স্টেটের পদ ছেড়েছি, এটাই ব্যাপার। এবারে দলের কি পদ রইল না পদ রইল, দলে রইলাম কি রইলাম না, আগে সময় যাবে, আমি তো বলেছি দেখে নেবে। তখন তৃণমূল কংগ্রেসের বর্তমান যে অবস্থা, কালীঘাট তৃণমূলের ক্ষেত্রে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোনো দোষ ছিল যে কারণে আপনারা সকলে? না, আমি কারুর দোষ দেখি না। আমি এত বড় লিডার নই যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ দেখব। উনি আমায় বলেছেন, আমার দুঃখ লেগেছে যে আমার বিশ্বাসযোগ্যতা, আপনারা জানেন এখানে যে আমার আনুগত্য কি, আমার বিশ্বাসযোগ্যতা কি। এমন কি আপনাদের সাথে আমি রূঢ় ব্যবহার করেছি, আমি স্বীকার করছি যে আমি বলবো না মন্ত্রগুপ্তি আছে অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া বলবো না, এটা আপনারাও সবাই জানেন। আমি রূঢ় ব্যবহার করেছি, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তার জন্য। আপনাদের প্রশ্নের জবাব দিইনি, আমি যখন তখন আপনাদের প্রশ্নের জবাব দিতাম না। তো সেইখানে দাঁড়িয়ে আমার দুঃখ লেগেছে, হয়তো ব্যর্থতাটা আমারই হয়তো। আবার বলে দিয়েছি একবার তো শুনেছি। না কি করি, সে তো সম্ভব নয়, কারণ যেখানটায় আমার বিশ্বাসযোগ্যতা নেই আমি ভবনে যাব কি করতে।
প্রশ্নই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে আপনি যাবেন, কালীঘাটে যাবেন? না, আমাকে কালীঘাটে যাওয়ার কথা তো বলেননি নেত্রী, আমাকে ভবনে থাকার কথা বলেছেন। কখন থাকবে, যখন যাব, এরম হাইপথেটিক্যাল প্রশ্নের জবাব দেওয়া যায় না, তাহলে উত্তরগুলো হাইপথেটিক্যাল হয়ে যাবে। হ্যাঁ, লিখেছি। তার কারণ হচ্ছে কি আছে না আছে তাই নিয়ে মামলা আছে, আমি এটা নিয়ে আর কনফিউশন ক্রিয়েট করবার জায়গায় যেতে চাইনি, কারণ এটা তো আমি আমার মনের ব্যথা ব্যক্ত করেছি। তার জন্য এখন কিছু ব্যাপার রয়েছে যেটা বিচারাধীন কোর্টে, কিছু ব্যাপার আছে যেটা বিচারাধীন ইলেকশন কমিশনের কাছে, ফলে আমি ওই কনফিউশনের মধ্যে, ওই প্রবলেমের মধ্যে যেতে চাইনি, তাই তাকে ফরওয়ার্ড চিফ মিনিস্টার হিসেবে সম্বোধন। দিদি, সেটা হচ্ছে যে আপনি তো পদত্যাগ করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই যে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনার খারাপ লেগেছে, কষ্ট পেয়েছেন, আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, আপনার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠেছে। আমার প্রশ্ন এটাই যে আপনি এত বছর ধরে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্য ছাড় হয়ে গেছেন, ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন, এইটা কি একদিনের ক্ষোভ নাকি অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভের পরিচয়? না, আছে পুঞ্জীভূত কিছু ক্ষোভ নয়। আমারও তো বয়স হয়েছে, ক্ষোভ মানুষের থাকতে পারে কিছুতে, কিন্তু সেগুলো কি করে প্রশমিত করতে হয়, এই সময়ের সাথে সাথে কিভাবে চলতে হয়, সেটা তো নিশ্চয়ই অভিজ্ঞতার ফলে আমাদের হয়ে থাকে। কিন্তু সব কিছুটা বিশ্বাসযোগ্যতাটা যখন প্রশ্নের মুখে থেকে যায় না, তখন আর সেখানে থাকা উচিত নয় বলে মনে হয়েছে, তাই পদত্যাগ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার বলো, কে হিন্দি আছে? বলো। হ্যাঁ, বাড়িতে তো যাবো, সে তো যাবো।